কল্পনা করুন এমন একটা জাদুকরী ডিভাইস যেটা একটা বাচ্চার চোখের সামনে মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী এনে দিতে পারে। হ্যাঁ, একদম জাদুর মতোই। রাইট, কিন্তু একই সাথে খুব নীরবে তার মস্তিষ্ককে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। আমরা এমন এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে বাচ্চাদের শান্ত রাখার সবচেয়ে সহজ উপায় হলো তাদের হাতে একটা স্ক্রিন ধরিয়ে দেওয়া। এটা এখন প্রতিটি ঘরের খুব সাধারণ একটা দৃশ্য। একদম তাই। অথচ এই সহজ সমাধানটি এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা বিভিন্ন গবেষণাপত্র আর নির্ভরযোগ্য তথ্যসূত্র ঘেঁটে দেখার চেষ্টা করব এই অতি পরিচিত দৈনন্দিন অভ্যাসের আড়ালে আসলে কি ঘটছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করা এখন আর কোনো বিলাসিতা নয়। আসলে এটা সময়ের দাবি। কারণ চারপাশের পরিবেশটাই এখন এমন যে চাইলেই প্রযুক্তিকে জীবন থেকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। রাইট, সেটা তো অবাস্তব একটা চিন্তা। ঠিক। আজকের বাচ্চারা তো আক্ষরিক অর্থেই ডিজিটাল নেটিভ। তারা এমন এক পৃথিবীতে জন্মেছে যেখানে স্ক্রিন কোনো নতুন আবিষ্কার নয়, বরং এটা তাদের পরিবেশেরই একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের হাতে থাকা যে সোর্সগুলো আছে সেগুলোও কিন্তু প্রযুক্তিকে শুরুতেই একেবারে ভিলেন হিসেবে দাঁড় করাচ্ছে না। না, মোটেও না। বরং তারা দেখাচ্ছে কিভাবে এই ডিজিটাল ইন্টারঅ্যাকশন একটা বাচ্চার মস্তিষ্কের গঠনকে প্রভাবিত করছে। একদম। সোর্সগুলো ঘাঁটতে গিয়ে একটা বিষয় আমার কাছে খুব পরিষ্কার হয়ে উঠেছে যে এর পজিটিভ দিকগুলোকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। ধরুন, শিক্ষামূলক অ্যাপগুলোর কথাই যদি বলি। হ্যাঁ, শেখার ধরনটাই বদলে গেছে। তাই তো, একটা সময় ছিল যখন বাচ্চাদের বর্ণমালা বা গণিতের হিসাব শেখানোটা বেশ ভীতিকর আর একঘেয়ে ছিল। এখন খুব আকর্ষণীয় অ্যানিমেশন আর ইন্টারঅ্যাক্টিভ গেমসের মাধ্যমে তারা এগুলো হাসতে হাসতে শিখছে। আর কৌতূহল মেটানোর বিষয়টা ভাবুন। মহাকাশ বা প্রাণীজগৎ সম্পর্কে কোনো প্রশ্ন জাগলে মুহূর্তেই তারা 3D মডেল বা ভিডিও দেখে ফেলছে। বাপরে, সে এক বিশাল সুবিধা। কিন্তু এই মুহূর্তে সব পেয়ে যাওয়ার সুবিধার মধ্যে বোধহয় একটা অদৃশ্য ফাঁদ লুকিয়ে আছে। আমি বিষয়টাকে একটা ধারালো কাছির মতো দেখি। মানে, ঠিক মতো ব্যবহার করলে দারুণ কিছু বানানো যায়, কিন্তু অসতর্ক হলে বড় ক্ষতিও হতে পারে। অসাধারণ একটা উপমা দিয়েছেন। এই ফাঁদটি মূলত আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা পুরস্কার প্রক্রিয়ার সাথে জড়িত। আমরা যখন বলি অতিরিক্ত স্ক্রিন টাইম ক্ষতিকর, তখন শুধু সময়ের কথা বলা হয় না, বলা হয় সেই সময়ে মস্তিষ্কে কি ঘটছে তার কথা। মানে ওই কেমিক্যাল রিয়াকশনগুলো। হ্যাঁ, ডিজিটাল কন্টেন্টগুলো, বিশেষ করে ছোট ছোট ভিডিও বা গেমস, এমনভাবে ডিজাইন করা হয় যা মস্তিষ্কে খুব দ্রুত ডোপামিন নিঃসরণ ঘটায়। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের সেই রাসায়নিক উপাদান যা আমাদের আনন্দ বা তৃপ্তির অনুভূতি দেয়। ও আচ্ছা, তার মানে স্ক্রিনে প্রতিবার যখন কোনো নতুন দৃশ্য আসে বা গেমে কোনো পয়েন্ট জেতা হয়, তখন বাচ্চাটা এই ডোপামিনের একটা দ্রুত ধাক্কা বা হিট পায়। ঠিক তাই। আর সমস্যাটা তৈরি হয় যখন আমরা বাস্তব জগতের সাথে এই ডিজিটাল জগতের তুলনা করি। মানে বাস্তব জগৎ তো আর এত ফাস্ট না, তাই না? একদমই না। বাস্তব জগৎ বেশ ধীর গতির। একটা ব্লক দিয়ে ঘর বানানো, ছবি আঁকা বা বাগানে মাটি নিয়ে খেলা করা, এগুলো খুব ধীর গতির কাজ। এগুলোতে ডোপামিন নিঃসরণ হয় ধীরে ধীরে, দীর্ঘ সময় ধরে। রাইট। কিন্তু যখন একটা বাচ্চা সারাক্ষণ হাই স্পিড, হাই ডোপামিন ডিজিটাল কন্টেন্টে অভ্যস্ত হয়ে যায়, তখন তার মস্তিষ্ক বাস্তব জগতের ওই ধীর গতির আনন্দগুলো আর উপভোগ করতে পারে না। এই কারণেই হয়তো অনেক অভিভাবক অভিযোগ করেন যে ফোন কেড়ে নিলেই বাচ্চারা প্রচণ্ড রেগে যায়, মানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। হ্যাঁ, এবং বিষয়টিকে আমরা সাধারণ জেদ হিসাবে ধরে নিই, কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। কি বলছে? এটা আসলে ডোপামিন ক্র্যাশ বা প্রত্যাহারের লক্ষণ। বাচ্চাটির মস্তিষ্ক তখন সেই উচ্চমাত্রার স্টিমুলেশন থেকে হঠাৎ করে বঞ্চিত হয়, যার ফলে তার মধ্যে এক ধরনের ইমোশনাল ফ্ল্যাটলাইনিং বা আবেগীয় অসারতা দেখা দেয়। বাপরে, ইমোশনাল ফ্ল্যাটলাইনিং! হ্যাঁ, বাস্তব দুনিয়াটা তখন তাদের কাছে ভীষণ একঘেয়ে এবং বিরক্তিকর মনে হতে থাকে। মানে শুধু জেদ না, এর পেছনে এত বড় একটা স্নায়বিক কারণ আছে। শুধু আবেগীয় দিক নয়, এর পেছনে থাকা শারীরিক প্রক্রিয়াগুলোও কিন্তু আমাদের সোর্সগুলোতে খুব ডিটেলে বলা হয়েছে। ঘাড় ব্যথা বা চোখের সমস্যার কথা তো আমরা সবাই কম বেশি জানি। রাইট, ডিজিটাল আই স্ট্রেইন। হ্যাঁ, কিন্তু এই ডিজিটাল আই স্ট্রেইনের পেছনের মেকানিজমটা জানলে অনেকেই চমকে উঠবেন।
স্বাভাবিক অবস্থায় একজন মানুষ মিনিটে 15 থেকে 20 বার চোখের পলক ফেলেন। এর ফলে চোখে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকে। কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে তো সেটা কমে যায়, তাই না? হ্যাঁ, অবিশ্বাস্যভাবে কমে যায়। একটা বাচ্চা যখন স্ক্রিনের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে তখন তার চোখের পলক পড়ার হার মিনিটে 5 থেকে 7 বারে নেমে আসে। বাপরে, অর্ধেকেরও কম। একদম। এর অর্থ হলো তাদের চোখের পানি দ্রুত শুকিয়ে যাচ্ছে, চোখ শুষ্ক হয়ে যাচ্ছে, আর দিনের পর দিন খুব কাছের একটা স্ক্রিনে ফোকাস করে থাকার কারণে চোখের সিলিয়ারি পেশিগুলো একটা নির্দিষ্ট দূরত্বে আটকে যায়। ও আচ্ছা, মানে তারা দূরের জিনিস দেখার যে স্বাভাবিক নমনীয়তা সেটা হারাতে শুরু করে। ঠিক তাই। আর এ কারণেই আজকাল এত অল্প বয়সে বাচ্চাদের মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা মহামারী আকারে দেখা দিচ্ছে। হুম, এই শারীরিক প্রভাবগুলোর সাথে যখন ঘুমের ব্যাঘাতের বিষয়টা যুক্ত হয় তখন পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। হ্যাঁ, স্লিপ সাইকেল নষ্ট হওয়াটা তো এখন খুব কমন। একদম। আমাদের মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামের একটা হরমোন নিঃসৃত হয়। এটা আমাদের ঘুম আসতে সাহায্য করে। আচ্ছা। অন্ধকার হলে মস্তিষ্ক সংকেত পায় যে এখন ঘুমানোর সময়, আর মেলাটোনিন নিঃসরণ শুরু হয়। কিন্তু স্মার্টফোন বা ট্যাবলেটের স্ক্রিন থেকে যে কৃত্রিম নীল আলো বা ব্লু লাইট বের হয় তা মস্তিষ্কের এই স্বাভাবিক প্রক্রিয়াকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। তার মানে মস্তিষ্ক এই নীল আলোকে দিনের উজ্জ্বল আলো ভেবে ভুল করে? ঠিক ধরেছেন, মস্তিষ্ক তখন মেলাটোনিন উৎপাদন বন্ধ করে দেয়। ফলে বাচ্চাটার ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের যে গভীর স্তরগুলো রয়েছে, যেগুলো মস্তিষ্কের কোষগুলোর মেরামত আর স্মৃতি সংরক্ষণের জন্য অত্যন্ত জরুরি, সেই স্তরগুলোতে তারা পৌঁছাতেই পারে না। এটা তো ভয়ঙ্কর। দিনের পর দিন এই অপর্যাপ্ত ঘুমের প্রভাব নিশ্চয়ই তাদের মেজাজ আর শেখার ক্ষমতার ওপর পড়ে। অবশ্যই, এই শারীরবৃত্তীয় আর স্নায়বিক কারণগুলো বিশ্লেষণ করলেই আমরা বুঝতে পারি কেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বাচ্চাদের স্ক্রিন টাইমের ক্ষেত্রে এত কঠোর গাইডলাইন তৈরি করেছে। হুম, এই গাইডলাইনের জায়গাটিতেই কিন্তু আমার একটা বড় প্রশ্ন আছে। বলুন। আমাদের উৎসগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইনের কথা বলা হয়েছে হুম, সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে 2 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য স্ক্রিন টাইম একদম শূন্য হতে হবে। মানে কোনোভাবেই তাদের সামনে স্ক্রিন আনা যাবে না। হ্যাঁ, গাইডলাইনটা খুবই স্ট্রিক্ট। কিন্তু বাস্তবতার নিরিখে এটা কি আদৌ সম্ভব? ধরুন স্বামী স্ত্রী উভয়েই চাকরি করেন এমন একটা নিউক্লিয়ার ফ্যামিলির কথা। মায়ের বা বাবার হাতে হয়তো মাত্র 15 বা 20 মিনিট সময় আছে রাতের খাবারটা দ্রুত তৈরি করার জন্য। রাইট, খুব চেনা দৃশ্য। তো সেই সময়ে বাচ্চাটিকে নিরাপদ আর শান্ত রাখতে যদি তারা 15 মিনিটের জন্য একটা রাইমসের ভিডিও চালিয়ে দেন, তাতে কি সত্যি 2 বছরের কম বয়সী একটা বাচ্চার মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে? এই শূন্য স্ক্রিন টাইম নিয়মটা কি একটু বেশিই অবাস্তব নয়? উম, এই প্রশ্নটা প্রতিটি আধুনিক পরিবারের বাস্তব প্রতিচ্ছবি। বাইরে থেকে দেখলে 15 মিনিটের একটা নিরীহ ভিডিওকে ক্ষতিকর মনে হওয়ার তো কোনো কারণ নেই। হ্যাঁ, সেটাই তো মনে হয়। কিন্তু এই শূন্য স্ক্রিন টাইমের পেছনের বিজ্ঞানটা বুঝতে হলে আমাদের জানতে হবে জীবনের প্রথম 2 বছরে একটা বাচ্চার মস্তিষ্কে আসলে কি ঘটে। এই সময়টাকে বলা যায় মস্তিষ্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময়। আচ্ছা। এই প্রক্রিয়াটাকে আমরা একটা শহরের রাস্তা বা সড়ক নেটওয়ার্ক তৈরির সাথে তুলনা করতে পারি। মানে ওই নিউরাল পাথওয়ে বা স্নায়বিক সংযোগ তৈরির বিষয়টা বলছেন? হ্যাঁ, ঠিক তাই। একটা বাচ্চা যখন বাস্তব পৃথিবীতে কোনো কিছুর সাথে ইন্টারঅ্যাক্ট করে, ধরুন সে হাত থেকে একটা চামচ মেঝেতে ফেলে দিল, হুম। সে চামচটার ওজন অনুভব করে, সেটা পড়ার শব্দ শোনে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সে তার সামনে থাকা অভিভাবকের মুখের রিয়াকশন দেখে। ও আচ্ছা, মানে সে একসাথে অনেক কিছু প্রসেস করছে। একদম। এই 3D বা ত্রিমাত্রিক অভিজ্ঞতার ফলে তার মস্তিষ্কে একটা মাল্টি লেভেল বা বহুতল হাইওয়ে তৈরি হয়। তার মস্তিষ্ক মহাকর্ষ, ওজন, স্থানিক সচেতনতা আর ইমোশনাল ইন্টেলিজেন্স সব কিছু একসাথে শিখছে। কিন্তু যখন সে স্ক্রিনে কোনো কিছু দেখছে তখন তো সেই অভিজ্ঞতাটা পুরোপুরি দ্বিমাত্রিক বা 2D। ঠিক বলেছেন। স্ক্রিনে যখন সে একটা ব্লক পড়তে দেখে তখন তার মস্তিষ্ক ওজনের বা মাধ্যাকর্ষণের কোনো ধারণাই পায় না। মস্তিষ্ক শুধু একটা সমতল বা ফ্ল্যাট রাস্তা তৈরি করে। পদার্থবিজ্ঞানের কোনো বাস্তব অভিজ্ঞতা তার হয় না। সে শুধু একটা ইলিউশন দেখে। সিরিয়াসলি? তার মানে ওই সময়টাতে ব্রেন কনফিউজড হয়ে যাচ্ছে? হ্যাঁ, 2 বছরের কম বয়সে মস্তিষ্কের এই স্নায়বিক সংযোগগুলো এত দ্রুত তৈরি হয় যে এই সময়ে দ্বিমাত্রিক স্ক্রিনের অতিরিক্ত ব্যবহার তাদের ত্রিমাত্রিক পৃথিবীর সাথে খাপ খাইয়ে নেওয়ার স্বাভাবিক প্রক্রিয়াকে সরাসরি বাধাগ্রস্ত করে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এই সময়টিতে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয়। বাহ রে, এই রাস্তা তৈরির উপমাটা পুরো বিষয়টা একদম পরিষ্কার করে দিল। বাস্তব পৃথিবীর ইন্টারঅ্যাকশন ছাড়া মস্তিষ্ক তার পূর্ণাঙ্গ সক্ষমতা অনুযায়ী বিকশিত হতেই পারে না। একদমই না। তো গাইডলাইনের পরবর্তী ধাপে বলা হয়েছে 2 থেকে 5 বছর বয়সীদের কথা। এই বয়সে দিনে সর্বোচ্চ 1 ঘন্টা স্ক্রিন টাইম অনুমোদন করা হয়েছে, তবে সেটা হতে হবে শিক্ষামূলক আর অবশ্যই বড়দের উপস্থিতিতে। এখানে যে থিওরিটা কাজ করে তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট থিওরি বা স্থানচ্যুতি তত্ত্ব। ডিসপ্লেসমেন্ট থিওরি, এই বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? সমস্যা শুধু স্ক্রিন নিজে নয়, সমস্যা হলো স্ক্রিনটি বাচ্চার জীবন থেকে কোন জিনিসটিকে রিপ্লেস বা ডিসপ্লেস করছে। একটা বাচ্চা যখন 1 ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে তখন সে শুধু 1 ঘন্টা প্রযুক্তি ব্যবহার করছে না, আচ্ছা, বরং সে 1 ঘন্টা দৌড়দৌড়ি করা, মাঠে খেলা, অন্য বাচ্চাদের সাথে কথা বলা বা নিজের মনে কল্পনা করে খেলার সময়টি হারাচ্ছে। ও রাইট। অর্থাৎ স্ক্রিন টাইম তাদের সেই সময়গুলো চুরি করে নিচ্ছে যেগুলো তাদের শারীরিক আর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি জরুরি ছিল। একদম। আর 6 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে গাইডলাইনটা কোনো নির্দিষ্ট ঘন্টার হিসাব না দিয়ে একটা নির্দিষ্ট রুটিনের কথা বলেছে। মূল লক্ষ্য হল স্ক্রিন টাইম যেন কোনোভাবেই তাদের পর্যাপ্ত ঘুম, কায়িক শ্রম বা দৈনন্দিন পড়াশোনার জায়গা দখল করতে না পারে। এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে স্ক্রিন একটা টুলের মতো। তারা এটা দিয়ে স্কুলের কাজ করবে, নতুন স্কিল শিখবে, কিন্তু এখানে একটা শৃঙ্খলার প্রয়োজন। হ্যাঁ, ডিসিপ্লিন তো লাগবেই। তবে দেখুন, এই গাইডলাইনগুলো জানা এক জিনিস, আর বাস্তব জীবনে নিজেদের ড্রয়িং রুমে বসে এগুলো অ্যাপ্লাই করা সম্পূর্ণ ভিন্ন একটা চ্যালেঞ্জ। ঠিক বলেছেন। আর এখানেই আমাদের সোর্সগুলো অভিভাবকদের জন্য একটা অত্যন্ত কার্যকর আর ব্যবহারিক প্লেবুক নিয়ে আলোচনা করেছে। রাইট, কারণ শুধু নিয়ম করে স্ক্রিন কেড়ে নিলে তো একটা শূন্যতার সৃষ্টি হয়। হ্যাঁ, বিষয়টা অনেকটা জাঙ্ক ফুড ডায়েট কন্ট্রোল করার মতো। কাউকে শুধু জাঙ্ক ফুড খেও না বললে কিন্তু কাজ হবে না। তার সামনে স্বাস্থ্যকর আর আকর্ষণীয় বিকল্প খাবার তুলে ধরতে হবে, আর পরিবারের অন্য সদস্যদেরও সেই ডায়েট মানতে হবে। চমৎকার উপমা। এটা কি আমরা পরিবারের ডোপামিন অর্থনীতি পরিবর্তনের সাথে তুলনা করতে পারি? যদি স্ক্রিনই হয় একটা বাচ্চার আনন্দের একমাত্র উচ্চ মূল্যের মুদ্রা, তবে হঠাৎ করে সেটা কেড়ে নিলে বিশাল এক ক্র্যাশ দেখা দেবে। রাইট, তখন তো তারা আরও বেশি জেদ করবে। এই কারণেই অভিভাবকের প্রথম দায়িত্ব হল স্ক্রিন সরিয়ে নেয়ার পাশাপাশি সেই শূন্য স্থান পূরণের জন্য উচ্চ মূল্যের বাস্তব বিকল্প তৈরি করা। শুধু মোবাইল দেখবে না বলাটা কোনো কৌশল হতে পারে না। তাহলে কি করতে হবে? এর বদলে তাদের সাথে নিয়ে লেগো বা ব্লক দিয়ে কিছু তৈরি করা, একসাথে গাছ লাগানো বা বাইরে গিয়ে খেলার মতো কাজগুলোতে তাদের যুক্ত করতে হবে। বাস্তব জগতের এই কাজগুলোতে যখন তারা আনন্দ পেতে শুরু করবে, তখন ডিজিটাল জগতের প্রতি তাদের অতি নির্ভরশীলতা প্রাকৃতিকভাবেই কমতে থাকবে। এই পরিবর্তনের যাত্রায় প্রযুক্তিকেও কিন্তু অভিভাবকরা নিজেদের সহযোগী হিসেবে ব্যবহার করতে পারেন। আমাদের উৎসগুলোতে পেরেন্টাল কন্ট্রোলের বিষয়টা খুব গুরুত্বের সাথে উঠে এসেছে। হ্যাঁ, সাইবার দুনিয়ার ঝুঁকিগুলো তো আর কাল্পনিক নয়। একদমই না। অনুপযুক্ত কন্টেন্ট বা অপরিচিত মানুষের অসৎ উদ্দেশ্য থেকে বাচ্চাদের দূরে রাখতে ইউটিউব কিডস বা গুগল ফ্যামিলির লিঙ্কের মতো টুলগুলো কিন্তু অত্যন্ত কার্যকর। রাইট। এগুলোর সাহায্যে বড়রা খুব সহজেই একটা ডিজিটাল সেফটি নেট তৈরি করতে পারেন, যেখানে তারা নির্ধারণ করে দিতে পারেন বাচ্চাটি কি দেখবে আর কতক্ষণ দেখবে। এর সাথে যুক্ত করতে হয় রেড জোন বা নিষিদ্ধ সময়ের ধারণাটি। প্রতিটি বাড়িতে কিছু নির্দিষ্ট সময় থাকা উচিত যখন স্ক্রিনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। খাওয়ার সময় আর ঘুমানোর আগের সময়, তাই তো? হ্যাঁ, ঘুমানোর আগের নীল আলোর প্রভাব নিয়ে তো আমরা আগেই মেলাটোনিনের মেকানিজমটা আলোচনা করেছি, কিন্তু খাওয়ার সময় স্ক্রিন ব্যবহারের পেছনের ক্ষতিকর দিকটি জানলে অনেকেই চমকে উঠবেন। হ্যাঁ, এই বিষয়টা আমার কাছেও বেশ অবাক করার মতো লেগেছে। সোর্সগুলো বলছে খাওয়ার সময় স্ক্রিন ব্যবহারের ফলে মস্তিষ্কের সাথে পাকস্থলীর যে স্বাভাবিক যোগাযোগ, সেটা নাকি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তাই। আমাদের পরিপাকতন্ত্রে ভেগাস নার্ভ নামে একটা গুরুত্বপূর্ণ স্নায়ু থাকে। ভেগাস নার্ভ?
হ্যাঁ, এটা পাকস্থলী ভর্তি হয়ে গেলে মস্তিষ্কে তৃপ্তির বা পেট ভরার সংকেত পাঠায়, কিন্তু বাচ্চাটি যখন স্ক্রিনে কোনো আকর্ষণীয় কার্টুন দেখতে দেখতে খায়, তখন তার মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স আর ডোপামিন রিসেপ্টরগুলো এত বেশি ব্যস্ত থাকে যে মস্তিষ্ক ওই সংকেতটা আর নিতে পারে না। একদম ঠিক, ভেগাস নার্ভের পাঠানো সংকেতটি মস্তিষ্ক ঠিকমতো গ্রহণ করতে পারে না। বাপরে! এর ফলে বাচ্চাটি বুঝতেই পারে না তার পেট ভরেছে কিনা। তারা হয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি খেয়ে ফেলে, অথবা খাবারের স্বাদ অনুভব না করেই শুধু গিলে ফেলে। আর এই অমনোযোগী খাদ্যাভ্যাস বা ডিস্ট্র্যাক্টেড ইটিং দীর্ঘমেয়াদে স্থূলতা আর হজমের গুরুতর সমস্যার দিকে নিয়ে যায়। তাই খাওয়ার সময় ডাইনিং টেবিলে কোনো ডিভাইস না রাখার নিয়মটি আসলে পরিবারের স্বাস্থ্য রক্ষার জন্যই অত্যন্ত জরুরি। আরেকটা বিষয় সোর্সগুলোতে খুব জোরালোভাবে উঠে এসেছে, সেটা হলো বাচ্চাদের সাথে সাইবার নিরাপত্তা নিয়ে একটা খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা। এটা খুবই ইম্পর্ট্যান্ট। ইন্টারনেট একটা সুবিশাল জগৎ। যতই ফিল্টার ব্যবহার করা হোক না কেন, বাচ্চারা ভুল করে কোনো ক্ষতিকর কন্টেন্টের সম্মুখীন হতে পারে বা সাইবার বুলিংয়ের শিকার হতে পারে। রাইট। আর এই পরিস্থিতিতে বাচ্চাটি যদি ভয় পায় যে বড়দের জানালে তারা বকা দেবেন বা ডিভাইসটি চিরতরে কেড়ে নেবেন, তবে সে বিষয়টা লুকিয়ে রাখবে। হ্যাঁ, আর এই লুকানো থেকেই ভয়ঙ্কর সব মানসিক ট্রমা তৈরি হতে পারে। তাই আগে থেকেই তাদের সাথে ইন্টারনেটের ভালো এবং অন্ধকার দিকগুলো নিয়ে সহজ ভাষায় কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে যে ইন্টারনেট কোনো জাদুর দুনিয়া নয়, এখানেও বাস্তব পৃথিবীর মতোই খারাপ মানুষ থাকতে পারে। একদম। যে কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে তারা যেন নির্দ্বিধায় অভিভাবকদের কাছে আসতে পারে, সেই আস্থার জায়গাটি নিশ্চিত করা সবচেয়ে বেশি জরুরি। পুরো আলোচনাটাকে যদি আমরা একত্রিত করি, তবে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। ডিভাইস বা প্রযুক্তি নিজে কোনো সমস্যা নয়, সমস্যা হলো আমাদের সচেতনতার অভাব, তাই না? ঠিক। যখন একটা বাচ্চাকে এই শক্তিশালী টুলটা ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে, তখন তাকে সাঁতার না শিখিয়ে গভীর সমুদ্রে ফেলে দেওয়ার মতো অবস্থায় রাখা যাবে না। রাইট। তাকে ধাপে ধাপে গাইড করতে হবে, সীমানা নির্ধারণ করে দিতে হবে। হ্যাঁ, আর তার ডিজিটাল পদচিহ্নগুলো সবসময় নজরে রাখতে হবে। আমরা আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানলাম কিভাবে ডোপামিন লুপ বাচ্চাদের আবেগীয় অসারতা তৈরি করে, চোখের পলক পড়ার হার কমে যাওয়ার পেছনের বিজ্ঞান কি, আর কেন খাওয়ার সময় স্ক্রিন ব্যবহার ভেগাস নার্ভের সংকেত ব্যবস্থাকে বিকল করে দেয়। সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বয়সভিত্তিক নিয়মগুলো আর একটা বাস্তবমুখী প্লেবুক নিয়েও আমরা বেশ ডিটেলে আলোচনা করেছি। রাইট। এই প্রতিটি তথ্যই আসলে প্রমাণ করে যে বাচ্চাদের সুস্থ বিকাশের জন্য তাদের ডিজিটাল জীবনকে একটা নিয়মের মধ্যে আনা কতটা জরুরি। একদম। তবে আজকের আলোচনা শেষ করার আগে এমন একটা ভাবনার জায়গা তৈরি করার প্রয়োজন, যা হয়তো আমরা অনেকেই নিজেদের অজান্তে এড়িয়ে যাই। সেটা কি? এতক্ষণ আমরা বাচ্চাদের স্ক্রিন টাইম, তাদের মানসিক বিকাশ আর অভিভাবকদের নিয়ন্ত্রণের কথা বললাম। ধরুন, একজন অভিভাবক অত্যন্ত কঠোরভাবে নিয়ম মেনে তার সন্তানের স্ক্রিন টাইম সম্পূর্ণ শূন্যের কোঠায় নামিয়ে আনলেন। বাচ্চাটার হাতে কোনো ফোন নেই। আচ্ছা। কিন্তু সেই বাচ্চাটা যখন তার অভিভাবকের দিকে তাকায়, তখন সে কি দেখে? সে দেখে তার বাবা বা মা সারাক্ষণ একটা উজ্জ্বল স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। রাইট, এটা তো একটা বিশাল পয়েন্ট। হ্যাঁ, মনোবিজ্ঞানে স্টিল ফেস এক্সপেরিমেন্ট নামে একটা বিখ্যাত ধারণা রয়েছে। সেখানে দেখানো হয় একটা বাচ্চা যখন তার বাবা মায়ের কাছ থেকে কোনো আবেগীয় সাড়া বা এক্সপ্রেশন পায় না, তখন সে কতটা চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যায়। বাপরে। আমাদের মনে হতে পারে বাচ্চাদের হাতে ফোন না দিয়ে আমরা তাদের মস্তিষ্ককে নিরাপদ রাখছি, কিন্তু একটা বাচ্চা যখন দেখে তার সবচেয়ে কাছের মানুষগুলোর হাসি, কান্না বা মনোযোগ তার দিকে নয়, বরং একটা প্রাণহীন যন্ত্রের দিকে নিবদ্ধ, তখন সে অবহেলিত অনুভূতি তার মনের ভেতর যে অস্পষ্ট আর জটিল ক্ষতের সৃষ্টি করে, তার ক্ষতিপূরণ কে করবে? এটা সত্যি খুব গভীর একটা প্রশ্ন। আমরা কি বাচ্চাদের নিরাপদ রাখার কথা ভাবতে গিয়ে আমাদের নিজেদের স্ক্রিন আসক্তির কারণে অজান্তেই তাদের সাথে একটা দুর্ভেদ্য মানসিক দেয়াল তুলে দিচ্ছি না? পরবর্তীতে যখন আমাদের হাত ওই পরিচিত ডিজিটাল স্ক্রিনটির দিকে এগিয়ে যাবে, একবার শুধু এই প্রশ্নটি ভেবে দেখা উচিত। হয়তো এই একটা প্রশ্নই আমাদের চারপাশের সম্পর্কগুলোকে নতুন করে মূল্যায়ন করতে সাহায্য করবে।